ধরবো কামরূপ এক্সপ্রেস 15959, যেটা হাওড়া থেকে 6:30টার সময় ছাড়বে আর এনজিবি পৌঁছাবে সকাল 5:30। তো আমি ছিলাম 9 নম্বর প্ল্যাটফর্মে, অয়নকে সি আপ করতে এসেছিলাম, মানে একই টাইম ছিল, ওর 5:45 আর আমার 6:30, তাই ওর সাথে কথা বললাম। ও যাচ্ছে ইন্ডোর আর আমি যাব নর্থ বেঙ্গল। এখন 8 নম্বর প্ল্যাটফর্মে, S2 হচ্ছে আমার কোচ। তো এখানেই দাঁড়াবো, স্লিপারে যাচ্ছি। তো যেমন দেখতে পাচ্ছেন 6টা বেজে গেছে, 6:01 হয়েছে। তো ট্রেন এখন আমাদের দেয়নি, টাইম হচ্ছে 6:30। তো দেখা যাক স্টেশনে কখন আসে ট্রেনটা, তারপরে বাকি সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি। স্লিপার স্টার্ট হচ্ছে, এরপরে হচ্ছে S2, মানে যেটাতে আমার টিকিট রয়েছে। আমার যেহেতু সিট নাম্বার 46, 41 থেকে 48, মানে দুটো গেটের যে কোনো একদিক দিয়ে উঠলে হবে, যেহেতু আমার সিট মিডিলে, প্রবলেম নেই। তো ট্রেনে উঠে গেলাম, বিভৎস গরম, অন্ধকার অন্ধকার রয়েছে, জানি না স্লিপারের জার্নি কেমন হবে। তো এই হচ্ছে আমার সিট 46, কম্পার্টমেন্ট ভিড় হয়ে যাচ্ছে। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, দেখতেই পাচ্ছি। দেখা যাক কাদের সাথে আমার জার্নি হয়, মানে কো প্যাসেঞ্জারটা ভালো হওয়ার প্রয়োজন আছে। তো এখানে রয়েছে মিরর, এখানে রয়েছে চার্জিং সকেট, লাইট অফ ছিল, আমি লাইট অন করলাম। এখানে একটা সকেট রয়েছে, এখানে একটা সকেট রয়েছে, আর এক্ষেত্রে ওপরে কিছু নেই সকেট, দেখছি এখানে নিচে রয়েছে দুটো। তো বাকি পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যানের হাওয়াও ভালো আসছে। তো আমার এখানে যেহেতু আপার রয়েছে, আমি এখানে ব্যাগ রেখে দিয়েছি 46, দেখতেই পাচ্ছেন। বসার জন্য আপাতত আমাকে নিচে বসতে হবে, আর শোয়ার জন্য এখানে। তো ব্যাপারটা হচ্ছে ট্রেনটা প্রচুর গরম, মানে সারাদিন মনে হয় রোদের মধ্যেই ছিল, মানে বসা যাচ্ছে না সিটে, এরকম অবস্থা। জানি না কি হয় বাকি জার্নিটা, যেহেতু রাতের 11 ঘন্টা জার্নি, আই থিঙ্ক প্রবলেম হবে না, বাট এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচুর গরম ট্রেনটা, প্রচণ্ড গরম। সিটটা এমন জায়গায় পড়েছে আর বলার কিছু নেই, আমার একদম পছন্দ হয়নি। হ্যাঁ, ওয়াশরুমের অবস্থাটা কি, এখন ওয়াশরুম লক রয়েছে। এই দিকটায় আসি, তো এই হচ্ছে আমাদের কামরূপ এক্সপ্রেসের ওয়াশরুম, এটা ইন্ডিয়ান স্টাইল। ওদিকেরটা লক রয়েছে, জল ফল আসছে, তো ব্যাস। পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একটু স্মেল রয়েছে, জানি না কেন, এমনি পরিষ্কার আছে। আর এখানে কোনো হ্যান্ড ওয়াশের কিছু নেই, বাকি কিছু নেই, লক ফক ঠিকই আছে। ওটা ওয়েস্টার্ন আছে কিনা সেটা দেখতে হয়, বাইরে কিছু লেখা নেই। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কামরূপ এক্সপ্রেসের ওয়াশরুম। আচ্ছা, এটাতে এলাম আমি, এটাও হচ্ছে আপনার ইন্ডিয়ান, সেম। তো এই সাইডে যেটা লক ছিল সেই ওয়াশরুমে এলাম, এটাও ইন্ডিয়ান, তো সেম, পরিষ্কার আছে। এটাতে অতটা স্মেল নেই, ওটা যতটা স্মেল রয়েছে। মিরারটা রয়েছে পরিষ্কার। তো আমার 11 ঘন্টা জার্নি হতে চলেছে, জানি না কি হবে, স্লিপারে জার্নি করছি। তো আপনাদের পুরো জার্নিটা দেখাবো, সঙ্গে থাকুন। আপনি এবার আমাকে একটা প্রশ্ন করতেই পারেন যে এনজিপি যাওয়ার জন্য অনেক ভালো ভালো ট্রেন ছিল, যার মধ্যে অন্যতম ছিল দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেস, তাহলে হঠাৎ কেন 15959 কামরূপ এক্সপ্রেস আমি ধরলাম? তো আপনার এই প্রশ্নের জন্য আমার কাছে দুটো উত্তর রয়েছে। প্রথম কথা হচ্ছে, দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেসের টিকিট পাওয়া প্রায় অসম্ভব, বিশেষ করে এই সময়। আর অপরদিকে আমি এই কামরূপ এক্সপ্রেসে সার্চ করলাম যে এনজিপি যাওয়ার জন্য কোনো টিকিট আছে কি না, তাও খুব বেশি দিন আগে না। তো আমি খুব ইজিলি এই স্লিপার ক্লাসের টিকিট পেয়ে গেলাম।
এবার দ্বিতীয় বা অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে টাইমিং। এই কামরূপ এক্সপ্রেসের টাইমিং এমন যেটা আপনাকে ভোরবেলা পৌঁছে দেবে এনজিপিতে। এখানে 6:30টায় ছাড়ে, ওখানে পৌঁছায় 5:30 ভোরবেলা। তো আপনার গন্তব্যে আপনি অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারেন, যেটা একটা দিন পুরো আপনার সেভ হয়ে যেতে পারে। এই ট্রেনটা যাবে ডিব্রুগড় পর্যন্ত আসামে। আমি জার্নি করবো 565 কিলোমিটার, অর্থাৎ এনজিপি পর্যন্ত 11 ঘন্টা জার্নি হবে। একটু লং অন্যান্য ট্রেনের তুলনায়, কিন্তু কেন আমি ট্রেনটা চুজ করলাম সেটার একটা রিজন রয়েছে, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আর এই ট্রেনটা জার্নি পথে 16টা স্টপেজ থাকবে এই হাওড়া থেকে এনজিপির মধ্যে। টোটাল আমি বলছি না, আমি যেহেতু হাওড়া থেকে এনজিপি জার্নি করছি তার মধ্যে 16খানা স্টপেজ রয়েছে। তো আমার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, মানে কি অবস্থা এখন। মানে ট্রেনটা যেহেতু গরম ছিল, মানে একটা মানে হালকা রয়েছে, তার থেকে বাইরে অনেক ঠান্ডা। তো যাই হোক, আমি একটু বাইরে ওয়েট করি, আর বেশি টাইম নেই, তো তারপরে আমি কোনো ইনফরমেশন দিতে পারছি। নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। এখনও ক্যাওয়াস চলছে, কিছু অযাচিত প্যাসেঞ্জার উঠে গেছে, যারা ব্যান্ডেল মানে ফার্স্ট স্টপেজের জন্য উঠে দাঁড়িয়ে গেছে, বসে গেছে, মানে একটা ঘিঞ্জি ব্যাপার চলছে। ব্যান্ডেলের টাইম হচ্ছে 7:25। আমি এখানেই দাঁড়িয়ে আছি, ভিতরে মানে দাঁড়ানো যাচ্ছে না। ট্রেনটা অলরেডি এখনও গরম রয়েছে, কারণ পুরো দিন হয়তো রোদের মধ্যেই ছিল, আর সেই হলকাটা ভেতরে রয়েছে। তো ট্রেন মানে চালু হলে, রানিং হলে আই থিঙ্ক এটা প্রবলেমটা চলে যাবে। ট্রেনটা ছেড়েছে, মানে একটু মনে হচ্ছে বাঁচলাম, মানে যা গরম ভিতরে। বারবার বলছি, মানে আমি স্লিপারেই জার্নি করার ইচ্ছা ছিল, তাই স্লিপারে জার্নি করছি। প্যান্টিকার আছে নাকি? এটা কি আছে? চাউমিন। রাইস পাইসও আছে নাকি? বাহ, চাউমিন হবে। তো যাই হোক, প্যান্টিকারও রয়েছে, জানা ছিল না। তো এক্ষুনি দেখছিলাম একজন চাউমিন নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম কী আছে, চাউমিন বললো। তো বললো এখানে রাইস ফাইস সবই পাওয়া যাবে, তো প্যান্টিকার রয়েছে অর্থাৎ। তো যদি আপনি ডিনার না আনছেন বাড়ি থেকে বা কোনো খাবার না আনছেন, তাহলে প্রবলেম হওয়ার কথা না। মানে কোয়ালিটির আমি জানি না, আমি বাড়ি থেকে খাবার এনেছি। তো যাই হোক, মোটামুটি খাবার পেয়ে যাবে। যেমন আপনাদের বলেছি, আমি স্লিপারে জার্নি করছি। তো স্লিপারে ভাড়া পড়েছে 330 টাকা এনজিপি পর্যন্ত। আর যদি আপনি 3A-তে জার্নি করছেন তাহলে 895 টাকা ভাড়া পড়বে। আর 2A-তে যদি জার্নি করছেন তাহলে 1280 টাকা ভাড়া পড়বে। এখানে 1A নেই, তো 2A রয়েছে, 3A আর স্লিপার। ট্রেন একদম ফুল স্পিডেই দৌড়াচ্ছে, আওয়াজ প্রচণ্ড। স্লিপারে এটাই একটা প্রবলেম। তো আমাদের প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল, টাইম হচ্ছে 7:25। তো মোটামুটি এখন টাইমিং ঠিক আছে। তো দেখা যাক কখন আমরা পৌঁছাই আমাদের প্রথম স্টপেজে। তো আমাদের 38 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আমরা এসে পৌঁছালাম ব্যান্ডেল, যেরকম বললাম, একদম নির্দিষ্ট টাইম। আর 5 মিনিটের এখানে হল্ট রয়েছে। বাইরের ওয়েদার খুব ভালো, এখানে ট্রেনের মধ্যে কিন্তু সেই গরমই রয়েছে। তো একটা জিনিস এখানে দেখলাম, এখানে টিটিরা স্পটে এখানে যারা গেটে দাঁড়িয়ে আছে তাদের কাছে টিকিট চেক করতে আসছে। কারণ দেখলাম হাওড়া থেকে বেশ কিছু লোক এই ফার্স্ট স্টপেজ ব্যান্ডেলের জন্য উঠে আসে, তো তাদের টিকিট চেক করছে। তো আমাকেও ভেবেছিল আমি তাদের মধ্যে একজন। তো যাই হোক, আমি টিকিট দেখাতে গেলাম, বললো যে আর রিজার্ভেশন রয়েছে। বলে ঠিক আছে। তখনই বুঝলাম যে জিনিসটা আমি প্রথমে মানে জার্নির প্রথমে বললাম যে অযাচিত কিছু লোক ট্রেনে ঢুকে পড়েছে। তো এদের জন্যই এই চেকিংটা চলছে ব্যান্ডেল স্টেশনে। এতক্ষণে ট্রেনটা একদম ফাঁকা লাগছে। এর আগে পুরোই রোডটা পুরো পড়েছিল, আর এদিকেও তাই ছিল, মানে এখানেও প্রচুর লোক দাঁড়িয়ে ছিল। তো আমাদের ট্রেনটা ব্যান্ডেলের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখুন এখানে অবস্থাটা, গ্যাপটা দেখুন। তো ট্রেন আপনার এখানে ছেড়ে দিয়েছে, 5 মিনিটের হল্ট ছিল, দেখুন 7:30টায় ছেড়ে দিচ্ছে। আর এই জিনিসটা দেখলাম, নামার সময় ব্যান্ডেল 4 নম্বর প্ল্যাটফর্ম দেখে নামা দরকার, দেখে ওঠা দরকার। এখান থেকে ডিভিশনটা ভাগ হয়ে যাবে। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব কাটোয়া লাইন।
তো আমরা এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড স্টপেজ অম্বিকা কালনা। এখানে 8টা 3-এ টাইম ছিল, বাজে 8টা 8, অর্থাৎ 5 মিনিট লেট। এখানে 4 মিনিটের হল্ট ছিল। আর স্টেশনটা এই জায়গাটা অন্ধকার রয়েছে, ওই সাইডেও অন্ধকার দেখছি, জানি না কেন। 80 কিলোমিটারের জার্নি শেষ হলো। আমাদের এটা সেকেন্ড স্টপেজ অম্বিকা কালনা। এরপরে হচ্ছে নবদ্বীপ ধাম, যেটা আমাদের থার্ড স্টপেজ হবে। তো এখানে 4 মিনিটের হল্ট ছিল। এখন দেখার যেহেতু লেট রয়েছে কতক্ষণ দাঁড়ায়। দেখতেই পাচ্ছেন ট্রেন ছেড়ে দিল। এখন টাইম হচ্ছে 8টা 12, মানে 8টা 8-এ এখানে এসেছিল, তো 8টা 12-তে ছাড়লো। মানে যেহেতু 4 মিনিটের হল্ট, 4 মিনিটই দাঁড়িয়েছে। তো আমাদের পরের স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম এখানে 8টা 25-এ এসে পৌঁছানোর কথা ছিল, আর এখন পৌঁছেছে 8টা 27, মানে 2 মিনিটের লেট রয়েছে। তো এখানেও 4 মিনিটের হল্ট রয়েছে। 4 মিনিট এখানে থামার পরে তারপর ছাড়বে। তো আর এখান থেকে দেখলাম তুলনামূলকভাবে সব থেকে বেশি লোক উঠলো এখনো পর্যন্ত। এর আগে ব্যান্ডেল থেকেও সেরকম লোক ওঠেনি, অম্বিকা কালনা থেকেও সেরকম লোক ওঠেনি। তো এখানে দেখছি বেশ ভালোই লোক উঠলো। নবদ্বীপ স্টেশনটা একদম ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বরে, তো 3 নম্বর ওই সাইডটাও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এটা 4 নম্বর বেশ ফাঁকা রয়েছে। নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে দিল। তো 4 মিনিটেরই হল্ট ছিল, 4 মিনিট দাঁড়িয়েছে। পরের স্টপেজ হচ্ছে কাটোয়া, সেখানে টাইম হচ্ছে 9টা 10। তো কাটোয়া ঢোকার 5 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে দাইহাটা বলে একটা কিছু স্টেশন রয়েছে, অন্ধকারে ঠিক দেখতে পাচ্ছি না, সামনে স্টেশনটা রয়েছে। তো সে যাই হোক, এই ট্রেনটার বড় ব্যাপার হচ্ছে, আর যাই হোক মোটামুটি আরপিএফ ঘুরে বেড়াচ্ছে এখানে, রাউন্ড দিচ্ছে, যেটা সেফটির জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো খুবই ভালো এই জিনিসটা। আরপিএফ লাইট নিয়ে টহল দিচ্ছে। দাইহাটা এই স্টেশনটার আগে দাঁড়িয়েছিল, আর আরপিএফ প্রত্যেকটা দরজা থেকে লাইট মারছে, এদিক ওদিক দেখছে। তো যেটা মানে সিকিউরিটির জন্য খুবই ভালো জিনিস। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এখানেও আমার টহল দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করলো কি আমার সিট কোথায়, সিট নাম্বার কী আছে, কী করছো। এখানে একটা কারোর ব্যাগ ছিল, সেটাকেও জিজ্ঞেস করলো এটা কার। তো এটা আমি সেটাই বলছি, একবার দুবার এসে ঘুরে যাচ্ছে সেটা না, আমি মোটামুটি 4-5 বারই দেখেছি। যেহেতু আমি এখানেই মোস্টলি ভিডিওটা করছি, ভেতরে ভিডিও করা সম্ভব না, লাইট প্লাস খুবই চাওয়াজ রয়েছে। তো সে যাই হোক, তো মোটামুটি এই জিনিসটা খুবই ভালো, মানে সিকিউরিটি পারপাস যদি দেখি আমরা, এই জিনিসটা খুবই ভালো। এসে পৌঁছালাম কাটোয়া জংশন। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে, কিন্তু 3 মিনিট আগে আমরা এসেছি। এখানে আসার টাইম ছিল 9টা 10, কিন্তু 9টা 7-এ আমরা এসে গেছি। দেখাতে পাচ্ছি না, উল্টোভাবে ঘড়িটা দেখাতে হচ্ছে। তো মোটামুটি এখানে 5 মিনিটের হল্ট ছিল, আরও 3 মিনিট, মানে অর্থাৎ 8 মিনিটের আমরা হল্ট রয়েছে। তো এরপরে আমাদের পরের স্টপেজ হচ্ছে সালার। এবার আমি ডিনারে যাব, কারণ যেহেতু ওপরে আমার সিট, সবাই শুয়ে পড়েছে, ওপরে ডিনার করব। আর পরের স্টপেজটা হয়তো স্কিপ করে যেতে পারি, সালার। তো 9টা 29 ওখানে পৌঁছাবার টাইম, 2 মিনিটের ওখানে হল্ট। যদি ওটা স্কিপ করে যায়, তারপর থেকে ফের আমি কন্টিনিউ করব। তো এই কাটোয়া পর্যন্ত আমরা 143 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলাম। এর পরের স্টপেজ হচ্ছে যেমন বললাম সালার, সেটা 9টা 29, ওখানে 2 মিনিটের হল্ট থাকবে। সম্ভবত আমি সেই সময় ডিনার করব, কারণ এই কাটোয়া ছেড়ে যাওয়ার পরেই আমি ডিনার করব। সবাই তাদের সিট সেট করে নিয়েছে, তো ওই স্টেশনটা আমি হয়তো স্কিপ করে যেতে পারি। তারপরের স্টপেজ থেকে আমি ফের কন্টিনিউ করব। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, আমি এই সর্বপ্রথম আমার লাইফে আমি কাটোয়া এলাম। আগে এসেছি অম্বিকা কালনা পর্যন্ত, তার আগে পূর্বস্থলী পর্যন্ত। এই লাইনে আমি এই প্রথম। আর যতবার গিয়েছি বর্ধমানের ওপর দিয়ে, বোলপুরের ওপর দিয়ে গিয়েছি, তো এই রুটটা আমার জন্য প্রথম। Train number 15959 Howrah Dibrugarh Town Kamrup Express will leave from platform number 4. এখনও 2 মিনিট ট্রেন ছাড়তে বাকি রয়েছে। একটা কথা বলে দিই, যেহেতু প্রথমে বলছিলাম যে স্লিপারে খুব গরম হচ্ছে, বাট যত এদিকে আসছি এখন ওয়েদারটাও যেরকম ভালো হচ্ছে, আর ট্রেনের পরিস্থিতি মানে ইন্টারনাল পরিস্থিতিও ভালো, মানে যে একটা
হলকা ছিল আগুনের, মানে একটা তাপ ছিল, সেই জিনিসটা একেবারেই আর নেই। তো প্রথমে ভাবছিলাম যে আমি স্লিপারে এসে ভুল করেছি, বাট এখন মনে হচ্ছে না ঠিক আছে, অসুবিধা নেই। উপরে উঠে গেছি, তো এখানে যে জিনিসটা মিসিং রয়েছে সেটা হচ্ছে জল রাখার জায়গা। মানে আমার 2টো বোতল রয়েছে এখানে, বাট রাখার মতো কিছু নেই যে আমি এখানে জলের বোতলটা রাখবো। তো যাই হোক, দেখা যাক, ম্যানেজ করে নিই। তো যেমন দেখতে পাচ্ছেন আমি উপরে বসে খাচ্ছি। তো আমাদের পরের স্টপেজ মানে কাটোয়া জংশনের পরে সালার, যেটা 9:30 আসার কথা ছিল 9:29, 9:31 এসে পৌঁছেছে। বাইরে দেখাতে পারছি না যেহেতু আমি এখন ডিনার করছি। যাই হোক, তো মোটামুটি 2 মিনিট লেট করতে। আমার ডিনার হয়ে গেছে, ট্রেন দ্রুত গতিতে দৌড়াচ্ছে, সালার ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে। তো আমরা এখন ঢুকছি খাগড়াঘাট রোড। 201 কিলোমিটারের জার্নি আমরা সম্পন্ন করলাম। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে খাগড়াঘাট রোডে। বেশ কিছু লোক দৌড়াদৌড়ি করছে, কারণ কম্পার্টমেন্টের পজিশন হয়তো বুঝতে পারেননি। 10:10 আমাদের ট্রেন ছেড়ে দিল খাগড়াঘাট রোড থেকে। তো এখানে 2 মিনিট হল্ট থাকার পরে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। আমাদের পরের স্টপেজ হচ্ছে আজিমগঞ্জ, সেখানে টাইম হচ্ছে 10:31, সেখানে হল্ট হচ্ছে 5 মিনিটের। ব্যান্ডেলে যা দেখেছি আজিমগঞ্জেও তাই দেখছি। তো 216 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম আজিমগঞ্জ জংশন। এখানে টাইম ছিল 10:31, এখন পৌঁছেছি হচ্ছে 10:25। তো এই আজিমগঞ্জ পর্যন্ত আমরা 216 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। এরপরে রয়েছে আপনার জঙ্গিপুর রোড, নিমতিতা। তো এগুলো এখন কভার করা পসিবল না, কারণ আমাকে 5:30 নামতে হবে এনজিপি। তো সেই কারণে কি করতে হবে, আমাকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। মাঝখানে মোটামুটি যে 9টা স্টপেজ রয়েছে, এটার মধ্যে কিছু স্টপেজ স্কিপ হতে পারে, কারণ আমি সেই 4:30 দিকে উঠে যাবো হয়তো। কারণ এখন যদি না ঘুমাই, 5:30টার সময় ওঠা একটা রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ এনজিপি জায়গাটা 15 মিনিট স্টপেজ থাকবে, আর ওটা লাস্ট স্টপেজ না, যাবে ডিব্রুগড়। তো সেই কারণে মানে প্রিকশনটা আমাকে নেওয়া দরকার, একটু আগে আমাকে শুয়ে পড়তে হবে। তো এই আজিমগঞ্জ ছেড়ে যাওয়ার পরে আমি মোটামুটি এখন ভিডিও করছি না। সকালে অর্থাৎ ভোরবেলা যখন আমি উঠবো তখন আমি ভিডিও কমপ্লিট করবো, মানে কন্টিনিউ করবো। ওটা যেটা বেরিয়ে যাচ্ছে হাওড়া কাটিয়ার এক্সপ্রেস। তো নির্দিষ্ট সময়ের থেকে 1 মিনিট লেটে এই আজিমগঞ্জ স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের এই ট্রেন। তো পরের স্টপেজ হচ্ছে জঙ্গিপুর রোড। আমি যেরকম বললাম এখানেই আমি স্টপ করছি। এরপরে যখন আমি সকালে উঠবো, যেহেতু আমাকে 5:30 নামতে হবে, তারপরে আমি কন্টিনিউ করবো। এবার যদি আগে উঠে যাচ্ছি তাহলে কোনো ব্যাপার না, আমি কন্টিনিউ করবো। আর রাতে সে অর্থে সেরকম কিছু দেখানো থাকে না। তো আপাতত আমি এখানে স্টপ করলাম, দেখা হচ্ছে আপনার সাথে সকালবেলা। গুড নাইট। গুড মর্নিং সকলকে। আমরা কিষানগঞ্জ ঢুকবো কিছুক্ষণের মধ্যে। তো আমি এই জায়গাটা দাঁড়ালাম, একটু আগে এসেছিলাম এখানে, কিন্তু এত আওয়াজ ছিল যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন যা দেখছি ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপে এখানে 16 মিনিট ট্রেন লেট রয়েছে। 3:40 কিষানগঞ্জ আসার কথা ছিল, তো 56 টাইম দেখাচ্ছে। আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ 4:55, জাস্ট 56 হতে যায়। তো 16 মিনিট লেট রয়েছে, আর এখানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। তো এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। এরপরে আলুয়াবাড়ি রোড জংশন রয়েছে, তারপর রয়েছে আমাদের এনজিপি। তো মাঝখানে একটা স্টেশন রয়েছে। তো মোটামুটি 16 মিনিট লেট, দেখা যাক রাইট টাইমে পৌঁছায় কিনা। তো শুনশান স্টেশন, গুটি কয়েক লোক, আর বেশ ভালোই ঠান্ডা রয়েছে এখানে।
প্রচণ্ড ঠান্ডা, আর 4টে বাজে 5 মিনিট হল্ট ছিল এখানে, নির্দিষ্ট টাইমে ট্রেন ছেড়ে দিল, মানে লেট চলছে 15 মিনিট 16 মিনিট, এখন বাজে 4টে। যেরকম বললাম নেক্সট স্টেশন রয়েছে আলুয়াবাড়ি রোড জাংশন, তারপর রয়েছে এনজিপি, 16 মিনিট লেট রয়েছে। তো দেখা যাক কখন আমরা পৌঁছাই। তো আমি আলুয়াবাড়ি রোডটা মিস করে দিয়েছি। তার অন্যতম কারণ হচ্ছে আমার যেহেতু ওপরে সিট, নিচে বসতে পারছিলাম না, ওপরে চলে গিয়েছিলাম। তো ওপরে গিয়ে কখন চোখ লেগে গেছিলো 10-15 মিনিট বা আধ ঘন্টার জন্য বুঝতে পারিনি। তারপর উঠে দেখলাম ভোরের আলো ফুটে গেছে। তো যাই হোক, এনজিবি রাইট টাইম দেখাচ্ছে 5:30। তো কখন পৌঁছায় দেখি। তো নির্দিষ্ট টাইমের থেকে 2 মিনিট লেটে আমরা পৌঁছালাম এনজিপি। তো নির্দিষ্ট টাইমের থেকে 2 মিনিট লেট বলা যায় না, কারণ এই স্টেশনে ঢোকার আগে বেশ কিছুটা স্লো করে দেয় ট্রেন, সেই কারণে 2 মিনিট লেট। একদম সঠিক টাইম বলা যায়। তো আমি যেটা বলছিলাম, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এই ট্রেনে যদি আপনারা জার্নি করছেন, আপনাদের জার্নিটা কেমন হতে পারে। তো মোটামুটি যেটা বলছিলাম, জার্নি ভালোই ছিল, স্মুথ ছিল। এবার বেরিয়ে যাচ্ছি। তো এখানেই আমার এই ব্লগটা শেষ করছি। হাওড়া থেকে এনজিপি পর্যন্ত ট্রেন জার্নি। তো এখান থেকে আমি যাব শেয়ার গাড়িতে দার্জিলিং, সেগুলো পরের পর্বে আসতে থাকবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিও।